This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতির কচকচানি, কাদা ছোড়াছুড়ি কিংবা খুনোখুনি, মৃত্যু, ভূত, অদ্ভুতুরে সব ব্যাপার স্যাপার এসবের কোনো শেষ নাই, চলতেই থাকে, চলছে এবং চলবে। তবে এর মাঝে একটু অন্যরকম ছবি আপনাদের একবার দেখাবো। হলফ করে বলছি, দেখুন, খুব ভালো হয়ে যাবে মনটা। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিহারি। এখানে বোঝাই করা কলসিহারি নয়, বরবউ। বলছিলাম না, মন ভালো করা ছবি। এ কিন্তু কোনো পুরনো দিনের ঘটনা নয়, একদম তাজা ছবি। ছবি যাকে বলে, একেবারে ছবির মতো ছবি। জানি দেখলেই আপনাদের মন ভালো হয়ে যাবে। এসব আবার আজকাল হয় নাকি, এই প্রশ্ন উঠতেই পারে। বর যাবে গরুর গাড়িতে কনেকে আনতে, বিয়ে করতে, আবার ফিরবেও গরুর গাড়িতে। এমনই হয়েছে, ইয়ার্কি মারছি না। বড় দামি গাড়ি থাকবে, সাজানো গোছানো, টিপটপ, বড় বড় ব্র্যান্ডের গাড়ি। সেটাই তো দেখে দেখে আধুনিক মানুষ, বিশেষ করে শহুরে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। কার বিয়েতে কবে দেখা গেছে বরের গাড়ির কেমন? ইদানিং যে গাড়িগুলো আমরা দেখতে পাই, যে গাড়ির ব্র্যান্ডিং যত ভালো হবে, কিভাবে সাজানো আছে, কতটা ঝাঁ চকচকে, এই সমস্তকে একেবারে ভুলে গিয়ে, উপেক্ষা করে এই দম্পতি বিয়ে করলেন গরুর গাড়িতে চেপে। তবে জীবনানন্দ দের জীবন দর্শন একেবারে আলাদা। এ যুগের জীবনানন্দ তার নিজের জীবনে একটু ঐতিহ্যের ছোঁয়া চেয়েছিলেন। বিয়েতে সেই স্বাদটাই মেটালেন সুদে আসলে। নতুন জীবন শুরুর আগে পুরনোকে ছুঁয়ে দেখার বড় স্বাদ ছিল তার। সেই যে কুমোরপাড়ার গরুর গাড়ি বলছিলাম একটু আগে, বোঝাই করা কলসিহারি গাড়ি। এখানে বংশীবদন চালিয়েছেন কিনা আমাদের জানা নেই, তবে গরুর গাড়ি গড়গড়িয়ে হাজির। তাতে চড়লেন বর, আর বিয়ের পর কোনেও। ব্যাস, আর কি চাই? সব্বার মন খুশি এমন অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হয়ে। আমার কাকার মেয়ের বিয়ে, আমরা এসছি আনন্দ করতে। আর এই যে গরু গাড়ি করে বিয়ে গেল, এটা মানে আগেকার যুগে ছিল, এখনকার যুগে মানে এইভাবে দেখাই যায় না। আর এখন মানে এইভাবে যে বিয়ে, মানে সত্যি খুব মজার ব্যাপার। দারুণ এনজয় করেছি, এরকম এনজয় মানে প্রথম করলাম। আর তো আমাদের বাড়ির মধ্যে বিয়ে হয়েছে, প্রথম এইরকম এনজয় করেছি আমরা। সবে 4 হাত এক হয়েছে। পূর্ব বর্ধমানের ভেদিয়ায় এখন সবার মুখে মুখে একটাই কথা, এই না হলে বিয়ে। আগেকার দিনের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আবার এই যুগে আনার জন্য একটা আমাদের চেষ্টা হতো। এ আমার বন্ধু, সব থেকে বড় বন্ধু। সবাইকে দেখছি যে সবাই দাঁড়িয়ে দেখছে যে না, জিনিসটা কি হচ্ছে। সবাই পুরোনো দিনের কথাগুলো আবার মনে পড়ছে যে না, আবার সেই পেছনে আবার আগের কালের মতন আবার গরু গাড়িতে ফিরে আসছে সব মানুষ। পাত্রপক্ষ খুশি, পাত্রীপক্ষও খুশি। সেই যে একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এই তরুণ যখন তার ইচ্ছের কথাটা প্রথম তুলেছিলেন, মানে উত্থাপন করেছিলেন, তখন কিন্তু বেশ গোলমালি হয়েছিল। বাড়ির লোকের সম্মতি ছিল, ফার্স্টের দিকে একটু করছিল, তারপরে বাড়ির লোক সম্মতি হয়েছে। হ্যাঁ, ফার্স্টের দিকে একটু অসুবিধা হচ্ছিল, বাড়ির লোক বলছিল যে আবার করবি, যাবি গরু গাড়ি করে। তবে সব ভালো যার শেষ ভালো, তাই নবদম্পতির জীবনটাও শুরু হলো বেশ ভালোই ভালোই। আউশগ্রামের ভেদিয়ার জীবনানন্দ দে এবং গোবিন্দপুরের নিবেদিতা মাঝি 7 পাকে বাঁধা পড়েছেন তারা এই সদ্য, এবং নতুন জীবনে পা দিয়েছেন। সবার চোখ কপালে তুলে তারা গরুর গাড়িতে ফিরেছেন। আমাদেরও শুভেচ্ছা রইল। চারপাশের কাণ্ডকারখানা দেখে কিনকি ফ্রাইডম্যানের একটা কথা মনে এলো। মার্কিন লেখক মন্তব্য করেছিলেন, নেতারা হলো রক্তচোষা পরজীবী। রসিক মানুষ, পলিটিক্সে তিনি ভেঙেছিলেন পলি মানে একাধিক, আর টিক্স যার অর্থ রক্তচোষা পরজীবী।
বাংলার শাসক রাজনীতি দেখলেই বুঝবেন এই রক্তচোষা পরজীবী কম নেই। হাজী সিদ্দিক মোল্লা নামটা মনে আছে? সন্দেশখালীর শেখ শাহজাহানকে ঘিরে সন্দেশখালীর রাজনীতি যখন তপ্ত, শুভেন্দু এই হাজীকে নিয়েই বোমাটা ফাটিয়েছিলেন। বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন হাজী সিদ্দিক মোল্লা শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, হাজী সিদ্দিক মোল্লা ইনি সেই ব্যক্তি, বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান। সেই হাজীর বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে ফের তপ্ত সন্দেশখালী। সরব বাইরের কেউ নয়, সোচ্চার দলেরই লোকজন, পঞ্চায়েতের সদস্যরা। সিদ্দিক মোল্লার গ্রেফতারের দাবি তুলছে তৃণমূলের কর্মীরাই, নেতারাই। সোমবার পঞ্চায়েত অফিসে বৈঠক ছিল, সেখানেই নিজের শিবিরের বিক্ষোভের মুখে পড়তে হয় সিদ্দিক মোল্লাকে। নিজের জামাইয়ের নামে এফটিও করা আছে, যেটা 5টা রাস্তায় ইনকোয়ারি হয়েছে, 5টা রাস্তায় একটা কাজ করা হয়নি, 1 টাকার কাজ করা হয়নি। এই জন্য আমরা চাই অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট না করলে আমরা এই রাস্তা অবরোধ তুলব না। হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো, এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস, সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। তদন্তে প্রমাণিত হয় যে প্রচুর টাকাই এই বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে লুটপাট হয়েছে। এখনও দ্বিতীয় পর্যায়ের তদন্ত অপেক্ষায় রয়েছি আমরা। এর মধ্যে ডেভেলপমেন্টের ব্যাপারে মিটিং চলাকালীন আমরা যখন প্রমাণ প্রুফগুলো আবারও ডিপিআরডি ম্যাডামের কাছে হাজির করি, সেই সময় আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজী সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, এমনকি জুতো পেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করতে আসে। দলের লোকজন মুখ খোলায় শেখ শাহজাহানের নাম করে পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। বৈঠকের মধ্যে বিডিওর সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ তার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাজী নিজে কি বলছেন? এরা চাইছে যে আমাকে এখান থেকে সরাতে পারলে ওরা পঞ্চায়েতের অর্থটা তছরুপ করবে, আমাকে সেভাবে প্রস্তাব দিয়েছিল, আমি মানিনি, যার জন্য ওরা আমাকে সরাতে চাইছে। ওরা নতুন প্রধান তৈরি করে সরকারি অর্থটা তছরুপ করবে, এটা ওদের মূল উদ্দেশ্য। সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তদন্ত চাইছি, তো সেটা হোক না। রাজনীতির ওরা থাকে ওধারে, বুঝলেন না? হয় তুমি আমার দিকে, নয় উল্টো দিকে। সংস্কার শেখাতে আছি, আমার লজ্জা লাগছে। পশ্চিমবাংলার সংস্কার নষ্ট হচ্ছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। রাজনীতির সার্জিক্যাল স্ট্রাইক বোঝো কাণ্ড। পাকিস্তানকে সবক শেখাতে ভারত যেটা করেছিল, সেই সার্জিক্যাল স্ট্রাইক এবার যাদবপুরের ভেতরে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। গতকাল বাম পড়ুয়া এবং এবিভিপি মুখোমুখি হয়েছিল, আপনাদের আমরা দেখিয়েছিলাম। একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল ওই যাদবপুর এলাকাতেই, আর তারই প্রেক্ষিতে এবিভিপি নেতার মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি। এটা কখনো কাম্য নয়। একজন শিক্ষামন্ত্রীর ওপরে বাঁদরের মতো লাফালাফি করতে করতে গাড়ির ওপর উঠে যাওয়া, আবার ঠিক একইভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র পিছিয়ে যাবে, এটাও কখনো কাম্য নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা মানে নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আমরা গুন্ডামি করব, বদমাইশি করব, করে হচ্ছে ক্যাম্পাস দখল রাখবো, এটা তৃণমূল বিজেপির রাজনীতি, এটা এসএফআই এর রাজনীতি নয়। যারা ছাত্র, যারা শিক্ষিত, পড়াশোনা করে, তারাই শুধু এসএফআই করে। ওই 50 বছর 60 বছরের গুন্ডাদেরকে এনে ভাঙচুর করা আমাদের স্টাইল। যে ভাষাতে বোঝে সেই ভাষাতে এই কথা হবে। সাম ডাম দণ্ডভেদ,
সেই ভাষাতেই আমরা করব এবং আগামীতে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ ফেরাতে একদিকে এবিভিপির পতাকা, অন্যদিকে জাতীয় পতাকা এবং বুকে রশি অরবিন্দের ছবি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেব। কোনো এক নেতা প্রভাত মনে করছে গেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। তো যাই হোক, তো বেসিক্যালি এই এবিভিপি তোর সংগঠন বলে কিছু নেই, তারা এই ঘোলা জলেরও মাছ ধরতে এসছে এবং ওদেরও যে একটা ছাত্র সংগঠন বলে কিছু আছে সেটা বোধহয় একটু বোঝাতে এসছে। হয় তুমি এপারে নয় তুমি ওপারে, মাঝামাঝি বলে যেন কিছুই হয় না। মোদ্দা কথাটা হলো রাজনীতির দখলদারি, আর সেই পথে হেঁটেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। একটা অসভ্যতা গুন্ডামির জবাব আর একটা অসভ্যতা বা গুন্ডামি হতে পারে না। কিছু লোক মন্ত্রীদের ঢুকলেই মারবে, গাড়ির কাঁচ ভাঙবে, গাড়িতে উঠে লাফাবে, বেয়ে উঠবে, পড়ে গিয়ে নাটক করবে। পরিষ্কার বোঝা যাচ্ছে এবিভিপির কথা শুনেই যে মমতা ব্যানার্জির পক্ষ থেকে ওদেরকে মাঠে নামানো হয়েছে এখন এই সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি এইসব করবার জন্য। নির্দেশটা গেছে তৃণমূলের কাছ থেকে এবিভিপির কাছে সার্জিক্যাল স্ট্রাইক করার, কারণ যখন তৃণমূল বুঝতে পারছে যে শিক্ষামন্ত্রী ক্রিমিনাল শিক্ষামন্ত্রীকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, খুনের চেষ্টা করবার জন্য পাঠিয়েও কিছু করে উঠতে পারলো না। কি হবে স্ট্রাইক, কখন হবে তার কথা তো বললাম। আমরা 26 সালে বাঙালি আমাদের ক্ষমতায় আনলে জেএনইউতে আমরা যেভাবে এই তথাকথিত অতি বামেদের উচ্ছ্বাস, অতি বামেদের উচ্ছৃঙ্খলা থেকে মুক্ত করেছি, জেএনইউতে এখন আর কোনো খবর পান না। জাতীয়তাবাদী থেকে শুরু করে কংগ্রেসীরা থেকে শুরু করে যে কেউ ওখানকার রাজনৈতিক পরিসরে যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারে, যাদবপুরেও তাই হবে। এটাকে কাউন্টার করতে আবার সার্জিক্যাল স্ট্রাইক বা যদি কেউ বোঝাতে চান যে সেটা গিয়ে আবার একটা কাউন্টার সন্ত্রাস, কোনো আমরা সন্ত্রাস কাউন্টার সন্ত্রাস কোনোটাই আমরা সমর্থন করি না। এখানেই শেষ হবে? একদিকে রাজনীতির বিতর্কে সার্জিক্যাল স্ট্রাইক, আর অন্যদিকে তৃণমূলের উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুনুন তো একবার কি বলেছেন এই প্রসঙ্গে। ঘটনার পর দিনহাটায় একাধিক সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল ভাঙচুর করেছে। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন, একজন ভদ্রলোককে ওইভাবে আক্রমণ করার পরেও তার পাল্টা রিয়াকশনে যে আরো মনে হয় ভাঙচুর হলে পরে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। মন্ত্রী তার কথাটা শুনলেন, এতেও তো হুমকির সুর রয়েছে। কোনো মন্ত্রীর মুখে এমন কথা মানায়? তবে উদয়নবাবু কিন্তু অহরহ হুমকি আর হুঁশিয়ারিতেই রাজনীতিতে বেঁচে থাকেন। আমি ভাঙতে বলছি না, কিন্তু ভাঙলে অবাক হতাম না, কেন ভাঙেনি সেটাই একটু অবাক হওয়ার মতো ব্যাপার। সুদান কোথায় কে কি বলে, কোচবিহার ওখানে আমাদের জেলা পার্টির সম্পাদকের নাম অনন্ত রায়, তারই বা দরকার কি? দিনাটার আমাদের বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করলে বোঝা যাবে এর উত্তর কি হতে পারে। উদয়ন গুহ একটি রেজিস্টার্ড গুন্ডা। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়ে যে তদন্ত রিপোর্ট হয়েছিল, তাতে যে 21 জন তৃণমূলের নেতাকে গুন্ডা চিহ্নিত করে হাইকোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চে, সাংবিধানিক বেঞ্চে রিপোর্ট জমা পড়েছিল, তাতে উদয়ন গুহর নাম ছিল। যেখানে যেখানে ভাঙেনি সেটাই একটা আশ্চর্যের ব্যাপার। আরো ভাঙা উচিত ছিল। আমি বললাম তো যে ভাঙেনি কেন। উদয়ন গুহ একসময় সিপিএম অফিসে গিয়ে বসে থাকতেন মন্ত্রিত্ব পাওয়ার জন্য, এবং এটা পুরোটাই গট আপ গেম চলছে। সিপিএম যেহেতু নেই, মানুষের মনেও নেই, বিধানসভার ভেতরেও নেই, লোকসভাতেও নেই, তো স্বাভাবিকভাবে সিপিএমকে এখন আক্রমণ করে তুলে আনার জন্য একটা গট আপ গেম চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 4-5% হিন্দু ভোট সিপিএমকে দিয়ে কাটা। না, এই ধরনের কোনো কাজ তৃণমূল কংগ্রেস এটা অনুমোদন করে না। কিন্তু আমাদের যারা নেতা মন্ত্রী সারা বাংলায় রয়েছেন, তারা যদি দেখেন যে আমাদের লোকরাই আক্রান্ত হচ্ছে, আবার ভিকটিম কার্ড খেলে মিথ্যা কথা বলে নাটক করে বাকিরা এসব তাণ্ডব করছে, নাটক করছে, তো তাদেরও একটা মানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছলে দু একটা সংলাপ বেরিয়ে যায়। সন্দেশখালী হোক কিংবা রায়না, শাসক রত্নরা সর্বত্র আছেন। রায়নায় তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, তোলা না দেওয়ায় বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ রায়না 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে।
রায়না 2 নম্বর ব্লকের আড়ুই গ্রাম পঞ্চায়েতের মাধবডিহি গ্রামে 9 কাঠা জমি কিনেছিলেন শেখ মঈনুদ্দিন, ওই গ্রামেরই বাসিন্দা। জমি মালিকের অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করেছেন। টাকা দিলে তবেই নাকি পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির অনুমোদন মিলবে, না দিলে মিলবে না। বিডিও এবং বিএলআরও বাড়ি করার অনুমতি দিলেও পঞ্চায়েত নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তার দাবি, শেখ মঈনুদ্দিন সিপিএম নেতা এবং তিনি যে জমিটা কিনেছেন সেটা বেআইনিভাবে। 23 সাল থেকে এই কেসটা চলছে, যখন বাড়ি করবো প্ল্যান করেছিলাম। বিভিন্ন ব্যক্তি দ্বারা বিভিন্নভাবে বলানো হয়েছে আমাকে, হ্যাঁ, কিন্তু আমি সেই সব তো নাম ফাম নিতে পারবো না, এগুলো বলাও আমি পারবো না, কারণ প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। আমি বলি না, প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। যে টাকার অভিযোগটা তুলছে সর্বৈবই মিথ্যা, এবং যে জায়গাটা নিয়ে প্রশ্ন, সেই জায়গাটা আজকে 58 বছর ধরে ওইরকমভাবে পড়ে আছে। ও এখনো পঞ্চায়েত থেকে এনওসি পায়নি, যেটা মেন পঞ্চায়েতের বিশেষের দরকার আছে, সেটা আপনারা খবর নিন, খবর নিলে পাবেন। ও পুরো সর্বৈবই মিথ্যা বলছে। উনি বাড়ি করার পারমিশন পেয়েছেন বিডিও এবং বিএলআরওর কাছ থেকে। যদি এটা সত্য হয়ে থাকে, তারপরে তাকে কেন তৃণমূলের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট বাধা দিচ্ছে কাজে? তাহলে প্রশাসনিক আধিকারিকের তাহলে ওই পারমিশনের কি কোনো মূল্য নেই? পঞ্চায়েতের এনওসির ক্ষেত্রে স্থানীয় নেতার সঙ্গে কেন যোগাযোগ করবেন? উনি তো গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করবেন। আর এই ধরনের কি ঘটনা ঘটেছে আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি ঘটে আছে। মনটা ভালো নেই, বুঝলেন? এই সেদিন ট্যাংরায় যা হলো সেই রেশ এখন পর্যন্ত কাটেনি। 3টে খুন বাড়ির লোকের হাতেই। কে ভাবতে পেরেছিল কয়েকদিনের মধ্যে আরও 3টে মৃত্যু দেখতে হবে এই কলকাতায়? মুছে যাবে আরও একটা গোটা পরিবার। এবার ঘটনাস্থল হালতু, হাহাকার আরও একবার। বাবার গলায় ফাঁস, ঠিক উল্টো দিকেই স্ত্রীর ঝুলন্ত দেহ। আর বাবা নাকি ছেলের মৃতদেহ বুকের কাছে কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, তারা ঘরে ঢুকে, অর্থাৎ পুলিশ ঘরে ঢুকে এই ছবি দেখতে পেয়েছে। কিন্তু কেন এই পরিণতি হলো এই পরিবারের? তিলে তিলে মারা হয়েছে আমার বোনের ছেলে, বোনের বরকে তিলে তিলে, আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সম্পত্তি আকলে আকলে মরবে না। এবার জায়গা জায়গা করে শেষ হয়ে গেল। সোমনাথের মামা, আমি বলেছিলাম যে বাবা জায়গা জায়গা করে ওষুধ পালা করতো, ওদের 3টের শেষ করে দিত। জায়গার জন্যই বেশি মরেছে আমার মেয়ে, জানা কিছু জানা। যাদের কথা শুনলেন তারা সোমনাথ রায়ের শ্বশুর বাড়ির লোকজন। অভিযোগ স্পষ্ট, এর মূলে রয়েছে বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা। মৃত সোমনাথের মামা মামির দিকে মূলত তাদের আঙুল। যারা আত্মীয় পরিজন রয়েছে তাদের একাংশ জমি সংক্রান্ত সমস্যার কথা তুললেও পরিবারের তরফ থেকে যেহেতু মামা মামির কাছে থাকতে এবং মামা এবং মাইমা তারা বলছেন ধার দেনা সংক্রান্ত বিষয়, জমি সংক্রান্ত কোনো বিষয় নয়। কোনো সম্পর্ক নেই। আমার আলাদা আলাদা আমাকে আমার দিদার মানে আমার বোনের যা পেনশন সব ও ব্যবহার করে। আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের সাথে কথাও হয় না। এবং মাঝে মাঝে আসতাম, এক গাদা লোক আসতো, এসে ওকে থ্রেট করে যেত যে টাকা পয়সা দিচ্ছ না কারণ তোমাকে দেখে নেবো, শিখে নেবো, এইসব বলতো। লোক এসে থ্রেট করে যেত সবসময়, সেটা জানি। কে ঠিক বলছেন কে ভুল বলছেন পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে। তবে আর্থিক সমস্যা যে ভালো মতোই ছিল এই পরিবারে সেটা স্পষ্ট। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে কি পাওয়া গেছে? সুইসাইড নোট, এমনকি ঘরের দেওয়ালেও লেখা ছিল আর্থিক অনটনের কথা। সেখানে মিলেছে মামা মামি এবং অন্য পাওনাদারদের নাম। এদিন সোমনাথের মামা মামিকে থানায় নিয়ে গিয়ে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। আর রইল ধার দেনার প্রসঙ্গ, সেদিকে ছবিটা কেমন ছিল? এই অটো সোমনাথ নিজে চালাতো, কখনো কখনো সে তার ড্রাইভারকে দিয়েও চালাতো। এটা কিন্তু তার নিজস্ব অটো, কোনো ভাড়া নেওয়া অটো নয়। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেক অভিযোগ উঠছে, তো অনেক বিষয় জানা যাচ্ছে যে পাওনাদারেরা তার কাছে টাকা পেত, তার ছেলের শারীরিক সমস্যা ছিল এবং কোথাও একটা আর্থিক সমস্যা চলছিল। গতকাল পর্যন্ত সে কিন্তু যারা যারা টাকা পেত তাদের অনেকের টাকা মিটিয়ে দিয়েছিল। কালকে সবাইকে টাকা দিয়েছে, ড্রাইভারকে 2000 টাকা দিয়ে গেছে, এমনি দিয়ে গেছে। তুই গ্যাস ভরে রাখিস, গাড়িতে গ্যাস ভরে রাখিস। তারপরে আমাদের ইউনিয়ন অফিস থেকে একটা লোন নিয়েছিল, সেটাও কালকে পুরো মিটিয়ে দিয়ে গেছে। কত টাকা লোন নিয়েছিল? 8000 টাকা ধার ছিল, সেটাও কালকে মিটিয়ে দিয়ে গেছে। সেটাও মিটিয়ে দিয়ে গেছে।
এগুলোও করেছে। মোটামুটি আমরা আমাদের চোখে যেটুকু আমাদের কাছে আশেপাশে করেছিল সেগুলো কিন্তু কালকে মোটামুটি সবাইকে মিটিয়ে দিয়েছি। ইদানিং গ্রামাঞ্চলে আরও একটা সমস্যা কি জানেন, শাসকের কোন্দল। অনেক সময় শাসক বলে তো ঘরোয়া ব্যাপার আমরা মিটিয়ে নেব, কিন্তু শাসকের কোন্দলে মানুষের কাজ আটকে যায়, এটা কিছুতেই শাসক বুঝতে চায় না। আবার যখন ভোট আসে তারা জোটবদ্ধ হয়ে যায়, আবার সারা বছর তাদের মধ্যে এই কোন্দল লেগেই থাকে। বিশেষ করে টেন্ডার নিয়ে, এই যে কন্ট্রাক্টরি কাজ, এটা এখন একেবারে একটা মধুভাণ্ড, বুঝলেন। কার লোক পাবে টেন্ডার, এ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ পঞ্চায়েতের উন্নয়নমূলক যাবতীয় কাজ। কোথাকার চাঞ্চল্যকর অভিযোগ মালদার বুলবুলচণ্ডী পঞ্চায়েতের বাসিন্দাদের। তাদের দাবি, পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, যার জেরে হচ্ছে না টেন্ডার প্রক্রিয়ার কাজ। বড় অ্যামাউন্টের কাজ হলে বুঝতেই পারছেন টেন্ডার ছাড়া তো করা সম্ভব নয়। টেন্ডার হয়েও দুর্নীতি হয়, টেন্ডার যদি না হয় তাহলে কত বড় দুর্নীতি হবে। সুতরাং মানুষ সেই টেন্ডারের দিকেই তাকিয়ে, আর টেন্ডার না হওয়ায় গ্রামে রাস্তা, নিকাশি, পানীয় জল সরবরাহের কাজ সব বন্ধ। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। শুনুন তাদের মুখ থেকে। অনেক বছর ধরে আমাদের চলছে, আর এই জলে পানীয় আমাদের কত জলের অসুবিধা, বাড়ি বাড়ি করে দিল, পাইপলাইন দিয়ে দিল, আর এখন সব নিজে নিজে খুঁড়ে রেখে দিয়েছিল, নিজে নিজে করলাম আমরা, নিজে নিজে গন্ডগোল করছে সব নেতারা, আর এখানে আমাদের কাজ থেমে যাচ্ছে। সুতরাং এটা আমাদের দলের ঘরোয়া কোন্দল, আমরা বুঝে নেব। এসব শাসক দল বলে কিন্তু পার পাবে না, কারণ গ্রামবাসীদের ভুগতে হচ্ছে। হবে নিজের কিছু ঠিকাদারদেরকে কাজ দিয়ে দেওয়ার জন্য টেন্ডারটাকে আমাদেরকে ক্যান্সেল, আমাদের টেন্ডারটাকে রিজেক্ট করা হয়েছে এবং ওদের নিজেদের ঠিকাদার যারা পেটুয়া ঠিকাদার তাদেরকে কাজ দেওয়া হয়েছে। অবশ্যই স্বজন পোষণ ছাড়া তো এটা সম্ভব না। কাজের বরাত পেতেও স্বজন পোষণ, তেমনই অভিযোগ তুললেন ওই ঠিকাদার। আর তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি বলছেন এটা নিয়ে? আমাদের বুলবুলচণ্ডীতে কোনো উন্নয়ন নাই, কেন নিজের লোককে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য বারবার টেন্ডার ক্যান্সেল করা হচ্ছে। আমাদেরই দলের পীযূষ মণ্ডল, যে পঞ্চায়েত সমিতির মেম্বার, বুলবুলচণ্ডী অঞ্চলের কেউ না, কিন্তু নিজের মাসাজ পাওয়ার দেখিয়ে আজকে এগুলো করছে। অনলাইনে যে কাজে ড্রপ করেছে সে পেয়েছে কাজ, ওরা চেয়েছিল নিজে কাজ করতে চেয়েছিল, সে ডিমান্ডটা রেখেছিল, টাকা পয়সা ডিমান্ড করেছিল প্রধানের কাছে, সেগুলো কোনোটাই মানা হয়নি বলেই তারা এই ডিস্টার্বগুলো করে চলেছে। দলের ভাবমূর্তি নষ্ট করছে তারা এগুলো করে। নিজে যেহেতু এর আগে পূর্বে আত্মীয় স্বজনের জমি নিজের নামে করে নিয়েছিল, কালিমা করার জন্য, আমাকে বদনাম করার জন্য এগুলো চক্রান্ত করছে। যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তৃণমূল, সমস্তটা তৃণমূল পরিচালিত, ব্লকে যারা আছে তারা তৃণমূল, বেশিরভাগ মেম্বার তৃণমূল, তারপরেও সেখানে কোনো উন্নয়নের ছিটাফোঁটা ওই এলাকার লোক দেখতে পাচ্ছে না। বিগত 1.5 বছর ধরে টেন্ডার প্রক্রিয়া কোনো রকম হচ্ছে না। তার কারণ একটি নয়, দুটি নয়, 3-4টি গোষ্ঠী তৃণমূলের ওখানে তৈরি হয়েছে এবং মানুষ সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।